পেয়ে গেলাম একটা রেডিয়েটর, আর হাতে আছে একটা রেডিয়েটর গার্ড। এটা হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ানের। ঠিক আছে, এটা নিয়ে এখন কি করব টাইটেল থাম্বনেলে লেখা আছে, তবে যারা নিয়ে এটা করব সে কিন্তু এখনো এটা জানে না যে তার দিকে এটা আগাইতেছে। কিরে দয়াল বাবা, এটা গলাই দে গলাই দে গলাই দে গলাই দে গলাই দে গলাই দে, দিলি না? না, এই কাম আছে, চাপর এদিকে আইন। আপনি এখনো জানেন না আপনারা নিয়ে কি করবো। আসেন, পাইলাম না, সুন্দর একটা সিন ছিল। আসেন আসেন আসেন, আপনার খবর আছে, এদিকে আসেন। এই বুদ্ধিটা পাইছি একটু আগে, আমরা এখানে দাঁড়ায়া একটু বিড়ি টিড়ি খাচ্ছিলাম, তখন দেখি এখানে টবের উপরে রেডিয়েটরের গার্ড দুইটা, একটা হচ্ছে ইয়ামাহার আর একটা হচ্ছে হন্ডার। এই যে নিচেটা হচ্ছে হন্ডার, অমিত ভাই পিওর ব্র্যান্ড। তো পরে আমি ভাবছি যে আজকেই রেডিয়েটর নিয়ে কন্টেন্টটা বানাই ভালামো, কি কোন ভাই? এখনই বানাবো, বসেন ওই জায়গায় যান। যদিও হন্ডার রেডিয়েটর পাই নাই, পাইলে অমিত ভাই অনেক খুশি হইতো, পাইছিল ইয়ামাহার। ভাই গাড়টা হাতে ধরেন, আর এটারে এমনি ধরতে হবে, ভিতরে কিন্তু কুলেন্ট আছে, নাহলে পরে যাবো। ঠিক আছে? ইস অমিত ভাই খুব আসন কইরা পড়ছে, আরাম কইরা পড়ছে, আমিও আসতেছি। রাখেন ক্যামেরাটার আগে সেট করে নেই, তারপরে আজকে আমাদের রেডিয়েটর নিয়ে রেডিয়েটর এবং রেডিয়েটর গার্ড এই দুইটা নিয়ে ভরপুর কথা হবে। কারণ হচ্ছে কি, রেডিয়েটর গার্ড নিয়ে আমার কিছু কিউরিওসিটি আছে। এখন আন্তাজি তো আসলে এগুলো নিয়ে ওইভাবে কথাবার্তা বলা যাবে না, এই জন্যে অমিত ভাইরে টানছি। রেডিয়েটর গার্ডের ব্যবহার, তারপর রেডিয়েটরের রক্ষণাবেক্ষণ, এগুলা নিয়ে ডিটেলস একটা কথা বলবো। পারবেন না অমিত ভাই? চেষ্টা করবেন। না পারলে কিন্তু আপনার খবর আছে, কারণ আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। না পারলে জরিমানা হবে। হ্যাঁ, জরিমানা, ভয়াবহ জরিমানা হবে। তো নেন, এই যে এটা হচ্ছে আপনার মাইক্রোফোন। ওকে, আচ্ছা দেন, আমার হাতে দেন, আপনি হাতে নিয়ে কথা বলবেন। আর রেডিয়েটর গার্ডটা দেন আমার হাতে। ওকে, এই হচ্ছে রেডিয়েটর গার্ড। আচ্ছা ভাই, এই যে আমরা একটা মানে লিকুইড কুল বাইক কেনার পরে আমরা উদ্গ্রীব হয়ে যাই যে এটা রেডিয়েটর গার্ড আমাকে লাগাইতেই হবে, আর নাইলে রেডিয়েটরে কাদা ঢুকবে, ইটের কোনা লেগে থাকবে। এই কারণে কুলেন্টের যে সিস্টেমটা, এটার উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে, খারাপ প্রভাব পড়বে। এই বিষয়টা আসলে কতটুকু সঠিক বা কতটুকু বেঠিক? আচ্ছা, কথা ঠিক আছে, কথা মিথ্যা না। এখন কথা হলো গিয়া, যে গার্ডটা লাগায়, হ্যাঁ, ওটার যে ফাঁকাটা থাকে, এই যে এখানে দেখেন জালির মতো। হ্যাঁ হ্যাঁ, গার্ডের মধ্যে, রাইট, গার্ডের মধ্যে জালি থাকে। হ্যাঁ, এই ধুলাবালু তো এটার মধ্যে দিয়ে ঢুকে। এই যে দেখেন, এটা গার্ড লাগানো, তারপরে দেখেন অবস্থা। হ্যাঁ হ্যাঁ, ও ভাই কুলেন্ট পড়তেছে, কুলেন্ট পড়তেছে, কুলেন্ট পড়তেছে, সমস্যা না। হ্যাঁ, পড়লে করে দিব, রিফিল করে দিব। হ্যাঁ, ওই যে রেডিয়েটরের মধ্যেও কিন্তু দাগ, হ্যাঁ এই যে দেখেন, দাগ পড়ে গেছে, দাগ পড়ে গেছে, চ্যাপ্টা হয়ে গেছে। জি, তারপর বিভিন্ন শেপ হয়ে গেছে। হ্যাঁ, মানে এই রেডিয়েটর গার্ড থাকার পরেও, হয়তো বা থাকার পরেও, কারণ কাস্টমার তো আমাদের কাছে রিসেন্টলি আসছে, আমরা তার ব্যাকগ্রাউন্ড জানি না, সে আসলে কেমনে চালাইছে। আচ্ছা, তো এটা মেইনলি যে থেতলা যায়, হচ্ছে কি আপনার ওয়াশ করার সময় হাই প্রেসারের গান ইউজ করে না? জি, অতিরিক্ত প্রেসার পড়লে এই দেখেন, আমি আঙ্গুল দিয়ে চাপ দিলে এটা রেপা যাবে। জি দেখেন, রেপা যায়। জি জি। তো ওই সময় হাই প্রেসারের ওয়াটারটা এসে এই ক্ষতিটা করে। বুঝতে পারছি। তো চেষ্টা করবেন রেডিয়েটর যখন ওয়াশ করবেন, যে জাস্ট কলের পানির প্রেসার যেটা থাকে, এরকম একটা প্রেসার, সাধারণ প্রেসার। হ্যাঁ, পানি ছিটা দিয়া, মগের মধ্যে পানি নিয়ে ছিটা দিলেন, মাটি গলে গেল, পরে জোরে হাওয়া দিলেন, চলে গেল। আচ্ছা আচ্ছা, এটা বুঝলাম, এটা একটা রেডিয়েটরের একটা রক্ষণাবেক্ষণ। এখন এই যে আমি বলছিলাম যে রেডিয়েটর গার্ড, এইটা যে আমরা ব্যবহার করি, এটা কি আসলেই এটার জন্য প্রয়োজন না অপ্রয়োজন? এটা হচ্ছে কি আপনার ফিজিক্যাল কোনো ড্যামেজ থেকে প্রাইমারিলি রক্ষা করবে রেডিয়েটর গার্ড। আচ্ছা, ড্যামেজ থেকে রক্ষা করবে। ধরেন আপনি কেউ দুষ্টামি করে খোঁচা দিতে গেল, এখন আমি যদি ডিরেক্ট খোঁচা মারি, এজেন্টটা ডাইবা যায়, তো এটা থাকলে কি হলো, মনে করেন প্রাইমারিলি ও শকটা অ্যাবজর্ব করলো। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আপনার প্রাইমারি শক অ্যাবজর্ব করলো, এখন কুলেন্ট সিস্টেমটা এই রেডিয়েটর গার্ড কি কোনো প্রতিবন্ধকতা তৈরি করে বা কোনো নেগেটিভ কিছু তৈরি করে না? কারণ এই দেখেন, এখানে জাল যেটা জালি যেটা দেওয়া আছে, কিন্তু খুব একটা এরিয়া জিরা নাই, জি ফাঁকা আছে, হ্যাঁ, এয়ার ফ্লো হইতে পারে, সমস্যা নাই, মানে কোনো সমস্যাই নাই, একেবারেই নাই। যেটা আছে ওটা আসলে নেগলিজিবল। আচ্ছা, আমি এরকম একটা ধারণা করি মাঝে মধ্যে যে রেডিয়েটর গার্ড দেওয়ার পরে রেডিয়েটরের মধ্যে বাতাস লাগার পরিমাণ হ্রাস পায়। যদি ওই গার্ডটা নিয়ে আসেন তাহলে ওইটার মধ্যে, আচ্ছা আমি ওই গার্ডটা আনতেছি। হ্যাঁ,
এই গার্ডটা, এইটা আচ্ছা, এই গার্ড নিয়ে কি বলবেন? এটা আবার একটু জালির মোটা মোটা, হ্যাঁ, এবং ঘন ঘন রাইট। এটা অনেক চওড়া, এটা এয়ার ফ্লো হইতে পারবে না। এটা দিয়া যেমন পারবে, হ্যাঁ, এটা জালিটা যেমন পাতলা, হ্যাঁ, এটা জালিটা অনেক ঘন ঘন। এর মধ্যে জালি নেই অ্যাকচুয়ালি, এটা মেটালটারই হ্যাঁ, জাস্ট একটু মাঝখান দিয়ে কাটা। মানে এই ধরনের যে রেডিয়েটর গুলো আছে, যে জালি আমার হাতে যেটা, এগুলারে আপনি রিকমেন্ড করেন নাকি? হ্যাঁ, এটা ইউজ করা যাইতে পারে। আর এগুলারে আপনি রিকমেন্ড করেন না? আমি রিকমেন্ড করব না, কারণ ও অনেক বড় একটা এরিয়া জুড়ে দখল করে আছে। আচ্ছা, বুঝতে পারছি। ওর ক্ষেত্রে ও বাতাস আটকাবে। আচ্ছা, বুঝতে পারছি, ওর তুলনায় বেশি আটকাবে। আচ্ছা, এবার রেডিয়েটর কেয়ারিং নিয়ে আপনি আরেকটা জিনিস বলেন, সেটা হচ্ছে যে এই রেডিয়েটরের যে আমরা যে পানি ব্যবহার করি বা কুলেন্ট যেটা ব্যবহার করি আর কি, তো আমি কিছু ম্যানুয়ালে দেখছি যে তারা বলে ডিস্টিল ওয়াটার ব্যবহার করার জন্য, আর আমরা দাম দিয়ে ব্যবহার করতেছি আপনার কুলেন্ট। তো তাইলে আমরা কুলেন্ট দিচ্ছি কেন? আমরা তো ডিস্টিল ওয়াটার দিলেই পারতাম না। শুধু ডিস্টিল ওয়াটার দিলে একটা সমস্যা কি, যে পানির যে স্ফুটনাঙ্ক, যে টেম্পারেচারে পানি ফুটে যায়, হ্যাঁ, এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, একটা ইঞ্জিনের টেম্পারেচার অলমোস্ট 140 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। আচ্ছা, উঠাতে পারবেন আপনি। আচ্ছা, অন এভারেজ 110-20 এরকমের মধ্যে থাকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হয় কি, পানির যে আপনার স্ফুটনাঙ্ক বা আপনার বয়েলিং পয়েন্ট বলে, জি, 100 ওভার হয়ে গেলে পানিটা ভিতরে বয়েল হয়ে যায়, আচ্ছা, মানে সিদ্ধ হয়ে ভেপার হয়ে যায়। আচ্ছা, কুলেন্টের যে বেস একটা কেমিক্যাল আছে, এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল বলে। আচ্ছা, ওটার সাথে যদি পানিটা মিক্স করে দিই, কুলেন্টের সাথে পানি মিক্স করে দিই, সেই ক্ষেত্রে ওটা আপনার বয়েলিং পয়েন্ট 140 মতন হয়। সেই ক্ষেত্রে আপনি হাই টেম্পারেচার ইঞ্জিন রেভ করলেও বা টেম্পারেচার রাইজ হলেও দেখা যায় যে আপনার ভিতরে বয়েল হয় না, লিকুইড ফর্মে থাকে। আচ্ছা, ঠিক আছে, মানে টকবক করে না আর কি? টকবক করবে, কিন্তু ওই যে মানে ধোয়া হয়ে উড়া যাবে না। বুঝতে পারছি, বাষ্প হবে না আর কি। আচ্ছা, তো ওই জন্য কুলেন্টটা ইউজ করা জরুরি। আচ্ছা, আর শীত প্রধান দেশে কুলেন্টের কোনো বিকল্প নাই, বুঝতে পারছি। অ্যান্টি ফ্রিজ হিসেবে থাকে। হ্যাঁ, কুলেন্টের আরে গিয়ে হচ্ছে অ্যান্টি ফ্রিজ। আর পানির যে ব্যাপারটা, ডিস্টিল ওয়াটারের যে ব্যাপারটা বলছেন, হ্যাঁ, ডিস্টিল ওয়াটার বা ডিমিনারেলাইজড ওয়াটার, হ্যাঁ, এটা মানে হচ্ছে গিয়া পানিতে হাইড্রোজেন আর অক্সিজেন ছাড়া আর কোনো এলিমেন্ট থাকে না, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, কোনো এলিমেন্টই থাকবে না। আচ্ছা, ওগুলো থাকার কারণে হয় কি, রেডিয়েটরের ভিতরে দেখবেন লবণের আস্তর পরে, সাদা কালার, হলুদ কালার। ওগুলা একমাত্র আপনার কলের পানি ব্যবহার করার কারণে। রাইট, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস বলেন তো, রেডিয়েটরের পানির কিন্তু আমি বিভিন্ন ধরনের কালার দেখছি, মানে কুলেন্টের সবুজ দেখছি, গোলাপি দেখছি, তারপরে হলুদ দেখছি, আরো অন্য কালার থাকতে পারে, নীলও দেখছি। এখন এই কালার গুলা কেন করে আপনার? আর্টিফিশিয়াল কালার। ধরেন আমি টয়োটা কোম্পানি, আমি লাল কালার দিয়ে বাজারে ছাড়লাম, আপনি ইয়ামাহা, আপনি সবুজ কালার দিয়ে ছাড়লেন, কিন্তু এই কালারের সাথে তাপ শোষণের কি কোনো সম্পর্ক আছে? না। যেমন আমরা একটা জানি, ছোটবেলায় বিজ্ঞান বইয়ে পড়ছি যে কালো কাপে গরম চা, সাদা কাপে গরম চা, কালোটা তাপ শোষণ ক্ষমতা বেশি, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, সাদাটা দেরি করে ঠান্ডা হয়। মানে এই কালারের সাথে এই তাপের কোনো সম্পর্ক আছে? এটা হচ্ছে তাপমাত্রা নিরপেক্ষ একটা কেমিক্যাল এজেন্ট, যে এই কালারটা ইউজ করা হয় আর কি। আচ্ছা, তবে আমি চেষ্টা করব, এই কালারের মধ্যে হয়তোবা কিছু না কিছু আছে, আমার যেটা ধারণা আর কি। দেখি, এটা আসলে ব্র্যান্ডকে স্পেসিফাই করার জন্য করা হয়। তারপরেও ভাই তারপর মনে করেন আমি বলি, ধরেন আমি পানি কালারই বানাইলাম, আমার যে কুলেন্টটা, আমার ফ্যাক্টরি থেকে পানি কালার বের করলাম, বাজারে ছাড়লাম। এখন আপনি একটা দোকান থেকে কিনেন, ভাই এটার সাথে পানির কালারের কোনো মিল, মানে সেম জিনিস, আপনি তো পানি বেচতেছেন আমার কাছে এত দাম দিয়া, তখন কি করবেন? এই কারণে কালার একটা অ্যাড করা। ঠিক আছে, কিন্তু মানে আর একটু ঘাটমো আর কি, আপনি নিয়ে ঘাটেন দেখি, মানে এই কালারের মধ্যে আর আসলে কোনো বিশেষত্ব আছে কি না। যদি থাকে তাইলে অবশ্যই সেটা নিয়ে আরেকদিন আরো ভালো একটা ডেডিকেটেড কন্টেন্ট হবে, এবং আমারও অনেক কিছু জানা হবে। আর হয়তোবা এই কালার নিয়ে আপনাদের মধ্যেও দেখা গেছে অনেকে জানতে পারেন। কেউ যদি জানেন, কাইন্ডলি একটু মানে আমাকে একটু লিঙ্কটা দিয়েন আর কি, একটু মানে একটু শেয়ার করেন আর কি, তাহলে আমার এগুলো স্টাডি করতে আর একটু সুবিধা হবে, আরো ভালো কন্টেন্ট বানাই দিতে সুবিধা হবে। তো যাই হোক অমিত ভাই, তাইলে আজকে রেডিয়েটর নিয়ে আমাদের মোটামুটি কথাবার্তা বলা শেষ। একদম প্রাথমিক কথাবার্তা। ডিপ কি আর কোনো কথাবার্তা? হ্যাঁ, ওর মেকানিজম কমপ্লেক্স, অনেক মেকানিজম কমপ্লেক্স, কুলিং সিস্টেমের মেকানিজম মানে মডার্ন যুগে, মানে আধুনিক যুগে অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। আচ্ছা, এইটা নিয়ে আমরা আরেকদিন আরেকটাতে কথা বলবো। আজকে ভিডিও আর লম্বা করতে চাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, আরেকদিন কথা হবে অন্য কোনো। কেউ যদি রাস্তায় হিটিং জনিত কারণে বিপদে পড়েন, যে আপনার কুলিং সিস্টেম ফেল করছে বা কুলিং হচ্ছে না, কোনো চিন্তা না করে ফার্স্টে মাম পানি ঢালা দিবেন। মানে ভিতরে নাকি বাইরে? এই যে ইট দিয়ে
এই ক্যাপ দিয়ে। আচ্ছা, ক্যাপ দিয়ে মাম পানি ঢেলে দিবেন হ্যাঁ। যতক্ষণ না পর্যন্ত কোনো আপনার ওয়ার্কশপে না পৌঁছান। ওয়ার্কশপে পৌঁছানোর পরে তখন আপনি আদার ট্রিটমেন্টটা নেবেন, কিন্তু পানি নিয়ে কোনো সমস্যা নাই। আপনার জীবন বাঁচাইতে হবে, তো জীবন বাঁচা যাবে, রাইট, সেটাই বুঝতে পারছি। তো ঠিক আছে, আজকে তাহলে বিদায় নিলাম। আবার সামনে কথা হবে অন্যদিন অন্য বিষয়ে, অন্য কোনো এরকম ব্যাপার স্যাপার নিয়ে আর কি। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। খোদা হাফেজ।